ফিলিস্তিন রাষ্ট্র আদায়ে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। হজযাত্রা কার্যক্রমের উদ্বোধন, ফ্লাইট শুরু আজ। সাগরে তেল গ্যাস উত্তোলনে আগ্রহী 7 আন্তর্জাতিক কোম্পানি। আগামী বছরের শুরুতেই চুক্তি করতে চায় সরকার, গুরুত্ব পাবে দেশের স্বার্থ। এবং বাংলাদেশে মালদ্বীপের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন শিউনিন রাশেদ। সংসদে ভোটাভুটিতে পাশের পর এই অনুমোদন দিল বৈধ সরকার। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনের দাবি আদায় সহজ হতো। বলেন, ইসলামের নামে কিছু লোক অপকর্ম করবে, মুসলমানদের বদনাম দেয়, যা দুঃখজনক। হজযাত্রা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, হজযাত্রা সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৫,২৫৭ জন। এর মধ্যে ৪,৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮০,৬৯৫ জন। 3টি এয়ারলাইন্স ১২ জুন পর্যন্ত মক্কা এবং মদিনায় পৌঁছাবেন তাদের। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই যাত্রা। বুধবার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণেই হজযাত্রীদের ভোগান্তি কমেছে। হয়রানি ছাড়া ঘরে বসেই সব কাজ করতে পারছেন তারা। ডিজিটাল বাংলাদেশ প্রবার জন্য স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ করা, ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে হজ ক্যাম্প এবং বিমানবন্দর স্টেশন থেকে আন্ডারপাস দিয়ে বিমানবন্দরের টার্মিনালে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে, সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। সরকার প্রধান বলেন, সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলমানের দাবি আদায় সহজ হতো। আমি সবসময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। আসলে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির পাশাপাশি মুসলিম উম্মার জন্য হজযাত্রীদের কাছে দোয়া চাইলেন সরকার প্রধান। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। শুরু হয়েছে হজ কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগ্রহী হাজিদের বরণ করে নিতে প্রস্তুত সৌদি সরকার। 9 মে বাংলাদেশি হাজিদের প্রথম ফ্লাইট পৌঁছাবে সৌদি আরবে। তবে এখনও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বেসরকারি এজেন্সিগুলো, নিশ্চিত করতে পারেনি হাজিদের বাড়ি ভাড়াও। মক্কা থেকে মোহাম্মদ ফিরোজের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বিভিন্ন দেশের হাজিরা সমবেত হতে শুরু করেছেন সৌদি আরবে। 9 মে বাংলাদেশি হাজিদের প্রথম ফ্লাইটটি মদিনা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করবে। এর মধ্যে সৌদি আরবে বাড়ি ভাড়া করা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মক্কা ও মদিনা হজ মিশন। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই লক্ষ্যে সরকারের হাজিদের বা অন্যান্য হাজিদের সেবা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে মদিনাতে হজকর্মী নিয়োগ এবং বিভিন্ন কমিটির বা প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, টেকনিক্যাল টিম সহ অন্যান্যদের নিয়োগ সম্পন্ন হয়েছে। তবে এক্ষেত্রে পিছিয়ে বেসরকারি হজ এজেন্সিগুলি। খুব আশাবাদী আমাদের হামজা ট্রাভেলস থেকে যে হাজিরা আসতেছে, তাদেরকে হজ সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ করে আমি বাংলাদেশে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সময় মতো বাড়ি ভাড়া না করতে পারাই এজেন্সি মালিকদের দায়ী করছেন হোটেল ব্যবসায়ীরা। প্রায় 20-30% হোটেল ভাড়া নিচ্ছে যারা বেসরকারি আছেন, এখনো অনেকে করতেছেন, মানে দাম কমবে অথবা বাড়বে এই উদ্দেশ্যে। হারাম শরীফের অনেক কাছাকাছি অনেক বাড়িঘর খালি রয়েছে, অনেক হোটেল খালি, কিন্তু তারা নিচ্ছে না। তারা শুধু দাম কষাকষি করছে, তারা দামের জন্য অপেক্ষা করছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। করোনা মহামারীর পর গত বছর সর্বোচ্চ 20 লাখেরও বেশি মুসলমান মক্কায় গিয়ে হজ করেন। এবার এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, মক্কা, সৌদি আরব।
বাংলাদেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে আগ্রহী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের কোম্পানি। এখন পর্যন্ত দরপত্র কিনেছে 7টি আন্তর্জাতিক কোম্পানি। আগামী বছরের শুরুতেই এ বিষয়ে চুক্তি হতে পারে। রাজধানীতে অফশোর বিডিং রাউন্ড সংক্রান্ত সেমিনার শেষে এসব তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর থেকেই আলোচনায় গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের বিষয়টি। গেল মার্চে এ বিষয়ে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। বুধবার রাজধানীর একটি হোটেলে অফশোর বিডিং রাউন্ড সংক্রান্ত সেমিনারের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় ভারত, রাশিয়া, চীন, আমেরিকা সহ 11টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। Data acquired by the previous IOCs, it is evident that our offshore area has good potential for the hydrocarbon discovery. জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সমুদ্রে খনিজ অনুসন্ধানে এরই মধ্যে দরপত্র সংগ্রহ করেছে 7টি কোম্পানি। 7টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়। মাল্টি ক্লায়েন্ট সার্ভে কিনেছে। এই অঞ্চলে কেন আসবে ইনভেস্টররা? কারণ মার্কেট তো আমরাই সবচেয়ে বড়, এবং আশেপাশে প্রতিটি দেশ গ্যাসের বড় একটা মার্কেট আছে। তো এই কারণে কিন্তু আজকে বিশ্বের সর্ববৃহৎ কোম্পানিগুলো আজকে তারা উৎসাহী আমাদের এই এক্সপ্লোরেশনে পার্টিসিপেট করার জন্য। এবারের দরপত্রে উৎপাদন বন্টন প্রক্রিয়া অনুসরণ করে দুই পক্ষের স্বার্থকেই সর্বোচ্চ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। বিনিয়োগ যদি আকর্ষণ করতে হয়, তার স্বার্থ আমাদের স্বার্থ দেখা না। তো আমরা যদি শুধু আমাদের স্বার্থ দেখি তাহলে কেউ আসবে না, আর শুধু যদি তাদের স্বার্থ দেখি তাহলে আমাদের কোনো লাভ নেই। তো একটা মধ্যম পন্থা অবলম্বন করতে, সেটা একটা বিবর্তমান সময়, এই মধ্যম পন্থায় আমরা অবলম্বন করি। অফশোর বিডিংয়ে সরকারের এবারের নেওয়া প্রক্রিয়ায় আশাবাদী জ্বালানি বিশেষজ্ঞ। কোম্পানিরা সাধারণত একটা কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই ইনভেস্টমেন্টে আসে, তো সেই কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই তারা আসবে। তো আমার ধারণা তারা আসবে। বাংলাদেশের মালিকানার 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলকে গভীর সমুদ্রে 15টি ও অগভীর সমুদ্রে 11টি ব্লকে ভাগ করা হয়েছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে মালদ্বীপের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন শিউনিন রাশেদ। 6 মে এই অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। বাংলাদেশ ছাড়া আরও 2টি দেশে মালদ্বীপের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ থোহাকে সৌদি আরব এবং ডক্টর ফাজিল নাজিবকে চীনে মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। গত 25শে মার্চ প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু সম্ভাব্য রাষ্ট্রদূতদের নাম সুপারিশ করেন। এরপর আরও বিবেচনার জন্য দেশটির সংসদে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়। কমিটি তাদের প্রতিবেদনে 3 প্রার্থীকে অনুমোদন দেয়। সোমবার সংসদে ভোটাভুটিতে নাম 3টি পাশ হয়। এর আগে এই 3 জন বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে শিউনিন রাশেদ বর্তমানে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ইতালিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেখ হাসিনা সরকারের অর্জন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রোমের তুস্কোলানা কেন্দ্রীয় রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত হয় এই সেমিনার। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী অ্যাডভোকেট ডক্টর মশিউর মালেকের নেতৃত্বে সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান খোকন। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা দেয়া এবং তাদের জন্য মানবিক সাহায্য অব্যাহত রাখাই এখন মূল লক্ষ্য, এমনটা জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ঢাকা সফরের নানা বিষয়ে আলোচনা কথা বলেন তিনি। To the possibilities for regular, safe, orderly migration and to drive investment in the communities here, the Bangladeshi communities, so that people have access to that safe and regular migration. IMF এর কাছে ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি 20 লাখ পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে সংস্থাটি। নির্বাহী কমিটি যাচাই বাছাইয়ের পর তা ছাড়া হবে। তবে মূল্যস্ফীতির চাপ এবং জিনিসপত্রের দাম বৃদ্ধির কষাঘাত থেকে গরিব মানুষকে বাঁচাতে আসছে বাজেটে বিশেষ কর্মসূচির পরামর্শ সংস্থাটির মিশন প্রধানের।
সংস্থাটি মনে করে চলমান সংস্কার কর্মসূচির কারণে ধীর হবে অর্থনীতির গতি, যার প্রভাবে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 5.4%। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসাও করেছে IMF। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল এবং বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে সরকার ঋণ নিচ্ছে আন্তর্জাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান IMF এর কাছে। প্রতিশ্রুত $470 কোটি মধ্যে এর আগে 2 কিস্তিতে প্রায় $106 কোটি ছাড় করেছে সংস্থাটি। IMF এর শর্ত মানায় বাংলাদেশকে এবার ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়েও সম্মত হয়েছে সংস্থাটি। তৃতীয় মেয়াদে দেয়া হবে $115 কোটি 20 লাখ। ঢাকায় সফররত IMF প্রতিনিধি দলের মিশন প্রধান বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিক সম্মেলনেও তা জানিয়ে তুলে ধরেন বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির রূপরেখা। বলা হয় চলতি বছর কিছুটা স্লোথ হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। We see this in the economy slowing down because of various measures. So we see some more recent data which especially for Q2 that were a little lower than expected, and that's why our projection is a little lower. বাংলাদেশ যে উচ্চ মূল্যস্ফীতির চাপে এবং নিত্যপণ্যের দামের কষাঘাতে আছে গরিব মানুষ, তা থেকে উত্তরণে আসছে বাজেটে বিশেষ কর্মসূচি নেয়ার পরামর্শ দেয় সংস্থার মিশন প্রধান। We are very mindful that some of the policies could have, for example, inflationary pressures, and then we are trying to counteract those policies with others so that it's not impacting the vulnerable and the poor. সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম, ডলারের বিনিময় হার ও ঋণের সুদ হার বাজার ভিত্তিক করার উদ্যোগের প্রশংসাও করা হয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। প্রয়াত শিল্পী সাদি মোহাম্মদ স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হল অমিয়া মতিনের একক সঙ্গীত সন্ধ্যা তুমি রবে নীরবে। গত 4 মে সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় একক সঙ্গীত সন্ধ্যার। সঞ্চালনায় ছিলেন লরেন্স ব্যারেল এবং ন্যান্সি লিনা ব্যারেল। শুরুতে সাদি মোহাম্মদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কলামিস্ট অজয় দাশগুপ্ত এবং ডক্টর কাইয়ুম পারভেজ। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।